এখন ডিসেম্বরের শুরু, বর্ষা থেমে গিয়ে ঠান্ডা এসে গেছে। এখন আম গাছের সুপ্ত অবস্থা অর্থাৎ প্রাক প্রজনন দশা চলছে। আম গাছ এখন ফুল ফোটার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু বৃষ্টি ও তাপমাত্রা ছাড়া গাছগুলি শিকড়ের মাধ্যমে সহজে পুষ্টি সংগ্রহ করতে পারে না। সুতরাং এই সময়ে শিকড়ের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করতে গাছকে অনেক লড়াই করতে হয়। এটা একটা সমস্যা। আর একটা হলো, শহরে যারা বাড়ির পাশে অপরিসর জায়গায় গাছ লাগিয়েছেন তারা তো মাটিতে খাবার প্রয়োগ করার জায়গা ও সুযোগ কোনোটাই পান না, আর করেও খুব একটা লাভ হয় না, কারণ সঠিক জায়গায় খাবার প্রয়োগ করার সুযোগ থাকে না বলে গাছের শিকড়ের কাছে খাবার পৌঁছতে অনেক সময় লেগে যায়, ফলে হিতে বিপরীত হয়ে যায়। তাহলে কি করবেন? সমস্যা তো থাকবেই। তাই বলে কি আর আম গাছ খাবার পাবে না? এখানেই বিকল্প চিন্তাভাবনা। পাতায় সরাসরি সার বা পুষ্টি প্রয়োগের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং গাছগুলিকে সুস্থ ও ফুল ফোটার উপযোগী করে তোলা যায়। তাহলে এবার দেখে নিয়ে আসুন আম গাছে কোন অবস্থায় কখন কোন সার কতটুকু পাতায় দেবেন। নমস্কার বন্ধুরা, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল দাস কৃষি, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আলোচনা শুরুর আগে আপনাদের সংশয় এড়ানোর জন্য কয়েকটা বিষয় একটু আলোচনা করে নিই। গাছ কিভাবে সার গ্রহণ করে? সাধারণত গাছ ট্রান্সপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে মাটি থেকে শিকড়ের সাহায্যে খাদ্য বা পুষ্টি গ্রহণ করে থাকে। তো এই ট্রান্সপিরেশন কথার অর্থ কি? প্রচ্ছেদন বা বাষ্পাকারে নির্গমন। এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে উদ্ভিদ তার এই বায়বীয় অংশ যেমন পাতা, কাণ্ড, ফুল থেকে জলীয় বাষ্প নির্গত করে। ব্যাপারটা একটু সহজ করে বললে এরকম হয়, যেটা আমাদের শরীরে ঘাম বেরোনোর মতো একটা অবস্থা। তাই আমাদের শরীর থেকে যত ঘাম বেরোতে থাকে ততটা শরীরে আর্দ্রতা কমে যায় এবং সেটাকে ঠিক রাখার জন্য আমাদের প্রচুর পরিমাণে জল পান করতে হয়। গাছগুলোও ঠিক সেরকম। যখন খুব গরম থাকে এদের ট্রান্সপিরেশন তত বেশি হয়, গাছের শরীর থেকে জল বাষ্পীভূত হয়ে যায়, আর সেই অভাব পূরণের জন্য গাছ মাটি থেকে জল টেনে নেয়, আর এই জল টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে মাটি থেকে পুষ্টি উপাদান তুলে আনে। তো গাছের ক্ষেত্রে সাধারণত এটিই ঘটে থাকে। কিন্তু যদি আবহাওয়া ঠান্ডা থাকে তখন এই বাষ্পীভবন ধীর হতে শুরু করে, গাছ মাটি থেকে জল কম টানে, পুষ্টি গ্রহণও অনুরূপভাবে কমে আসে। তো আম গাছের ফুল ফোটার আগের এই গুরুত্বপূর্ণ সময়ে অর্থাৎ এই প্রাক প্রজনন দশায় যখন গাছের বিভিন্ন খাদ্য উপাদান সহ অনুখাদ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে, ঠিক সেই সময় বৃষ্টির অভাব এবং ঠান্ডা তাপমাত্রার কারণে গাছ পরিমাণ মতো খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয় না। তো তাই এই সমস্যা এড়াতে এবং গাছগুলোকে সুস্থ ও ফলনশীল করতে ফোলিয়ার ফিডিং বা সরাসরি পাতায় সার প্রয়োগ করতে হয়। তো পাতা দুটি প্রধান উপায়ে সেই পুষ্টি শোষণ করতে সক্ষম। একটি হলো পাতার নিচে যে ছোট ছোট ছিদ্র থাকে, যেটাকে আমরা বলি স্টোমাটা, তার মাধ্যমে, এবং পাতার উপরেও নিচে ছোট ছোট আয়ন চ্যানেল থাকে। তো আমরা যদি গাছগুলোকে নিয়মিতভাবে এবং সঠিকভাবে স্প্রে করে পুষ্টি উপাদান দিয়ে থাকি, গাছও তাদের ফুলগুলিকে সর্বোচ্চ মাত্রায় সেই পুষ্টি ঢেলে দিতে সক্ষম হবে। তো তাহলে বন্ধুরা, এখন এই ফোলিয়ার ফিডিংয়ের মাধ্যমে যেসব খাবার যখন যখন ব্যবহার করা উচিত তা একটু এখন জেনে নিয়ে আসুন। আগের ভিডিওগুলোতে বলেছি বছরের 12টা মাসকে সাধারণভাবে আম গাছের বৃদ্ধি ও পরিচর্যাগত বিষয়ের উপর ভিত্তি করে 3টে ভাগে ভাগ করা যায়। যেমন বৃদ্ধি ও পরিচর্যার দশা, যেটা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই 4 মাস, প্রাক প্রজনন দশা অক্টোবর থেকে জানুয়ারি এই 4 মাস, এবং প্রজনন দশা ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাস। তো এখন ডিসেম্বর মাস, তার মানে প্রাক প্রজনন দশা প্রায় শেষের দিকে বা মাঝামাঝি এবং শেষের দিকে। তো এই প্রাক প্রজনন দশার মাঝামাঝি থেকে প্রজনন দশার পুরো পর্যন্ত এই সময়ে আমরা কিন্তু এই ফোলিয়ার ফিডিং বা পাতায় সারটা প্রয়োগ করব, এবং সেই প্রয়োগের সময় অনুযায়ী এখানে আবার কয়েকটা ছোট ছোট দশায় ভাগ করা হচ্ছে। সেই আলোচনাটা শুনুন। পাতায় সার প্রয়োগের প্রথম দশাটা শুরু হচ্ছে রেস্টিং পিরিয়ড দিয়ে বা সুপ্ত দশা। এটা মোটামুটি 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শীত পড়ার সময় অনুযায়ী
1 থেকে 15 ডিসেম্বরের মধ্যে এটা শুরু হয়ে যায়। এর স্থায়িত্ব কিন্তু 15 দিন। তো প্রথমেই আমরা যেটা দেবো সেটা হচ্ছে পলিসালফেট। এটা একটা প্রাকৃতিক সার যেখানে এনপিকে রেটিং 0013, মানে নাইট্রোজেন নেই, ফসফেট নেই, পটাশ আছে, আর কি আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। তো এটা একটা মানে 4-in-1 খাদ্য উপাদান। তো যাই হোক, এই পলিসালফেটটা এখনও এখানে সঠিকভাবে পাওয়া যায় না, বেশ কিছু বিদেশি কোম্পানি এখন তৈরি করছে। এটা মূলত মাটিতে প্রয়োগের খাবার। এটা প্রয়োগ করলে গাছে যে অকার্যকরী নাইট্রোজেনের যে ক্ষতিকারক প্রভাব সেটাকে এড়ানো যায় এবং গাছে অন্যান্য যে খাদ্য উপাদান তাদের কিন্তু কার্যকারিতা এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়। তো এই দানাদার খাবার এটা আমরা 100 কেজি পার একর হিসেবে প্রয়োগ করতে পারি। তো আম গাছের ক্ষেত্রে এটা 500 গ্রাম থেকে 2 কিলো পর্যন্ত ব্যবহার করা যায়। 500 গ্রাম মানে যেগুলো ছোট জাতের আম্রপালি বা এই ধরনের জাত, আর যেগুলো হিমসাগরের মতো বড় জাতের গাছ সেগুলোতে 2 কেজি পর্যন্ত ব্যবহার করা যায়। তো এটা যদি না পান কি করবেন, অভাবে কি দেবেন, আছে সে ব্যবস্থাও আছে। আমাদের যে হাতের কাছে যে সব কেমিক্যালগুলো, যেমন পটাশিয়াম সালফেট এনপিকে 0050, এটা আপনারা জানেন। এটা দিলে আমি এই পটাশের যে প্রয়োজনীয়তা সেটা মেটাতে পারবো। আর সিএমএস ফার্টিলাইজার একটা বাজারে পাওয়া যায়, এটা আপনি গুগলে সার্চ করলেই অনেকগুলো কোম্পানির হদিশ পেয়ে যাবেন। সিএমএস মানে সি ফর ক্যালসিয়াম, এম ফর ম্যাগনেসিয়াম আর এস ফর সালফার। তো এই এনপিকে 0050 আমি যখন পাতায় দেবো তখন 5 থেকে 10 গ্রাম প্রতি লিটার। আর সিএমএস ফার্টিলাইজারটা এটা মূলত মাটির গঠন উন্নত করতে ব্যবহার করা হয়, মাটির সার, কিন্তু এখন তো আর মাটিতে প্রয়োগের সময় নেই। তো সেটা যদি আমি পাতায় স্প্রে করি 5 গ্রাম পার লিটার হিসেবে একসঙ্গে স্প্রে করা যাবে। তো এটাকে মাটিতে প্রয়োগ করতে হলে তাহলে কি ওই সেপ্টেম্বর মাসের মধ্যে প্রয়োগ করতে পারলে কাজ হতো। তো এখন যেহেতু আমরা পাতায় স্প্রে নিয়ে আলোচনা করছি, তাই আমরা পাতার ডোজ নিয়েই আলোচনা করব। মূলত এটা কিন্তু মাটির কন্ডিশনার হিসেবে ব্যবহার হয়, এটা একটা দেওয়া যাবে। আর দ্বিতীয় স্প্রে যেটা আছে যে হিউমিক অ্যাসিড 2 থেকে 3 মিলি পার লিটার এটা প্রয়োগ করবেন। আর অক্টাবোরেট মানে বোরনের সাবস্টিটিউট, এটা 1 গ্রাম প্রতি লিটার হিসাবে একসঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে। তো আম গাছের পাতায় এই হিউমিক অ্যাসিড দিলে কি হয়, হিউমিক অ্যাসিডের যেটা কাজ যে এরা গাছের যে প্রয়োজনীয় খনিজ পদার্থ এবং খাদ্য উপাদানগুলোকে শোষণ করতে সাহায্য করে এবং সামগ্রিকভাবে গাছের স্বাস্থ্য উন্নত এবং গাছকে অনেক বেশি সক্ষম করে তোলে। আর অক্টাবোরেট যেটা বোরন, এটা একটা বোরনযুক্ত খাবার এবং এটা মূলত ফুল ফলের বিকাশ এবং পরাগায়নে সাহায্য করে। তো এই দুটো কিন্তু খুব দরকার, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যায়। এটা ফুল আসার আগে 2 বার এবং ফুল ফোটার শুরুতে 1 বার প্রয়োগ করা যায়। ডোজটা আবারও বলি, হিউমিক অ্যাসিড 2 থেকে 3 মিলি প্রতি লিটার, আর অক্টাবোরেট সলিউবল যেটা 20% বোরন থাকে সেটা 1 গ্রাম প্রতি লিটার হিসেবে প্রয়োগ করা যায়। এই সঙ্গে একটা মিশ্র অনুখাদ্য আপনারা দিতে পারেন, যেখানে জিঙ্ক, কপার, আয়রন, বোরনও থাকতে পারে। এটা দিলেন তাহলে কি অন্যান্য যে খাদ্য উপাদানগুলো অনুখাদ্য সেগুলো কিন্তু সহজে গাছ পেয়ে যাবে। সেখানে মিশ্র অনুখাদ্য হিসেবে আমরা 2 মিলি প্রতি লিটার জলে গুলে আমরা কিন্তু স্প্রে করতে পারি। এবার আমরা চলে আসছি বাড ব্রেকিং স্টেজ, মানে কুঁড়ি ফাটার অবস্থা। এইটা মোটামুটি চলে ডিসেম্বর থেকে জানুয়ারি, এই রেঞ্জেই হয়। তো এর সময়কাল হচ্ছে 16 থেকে 50তম দিন। 16 থেকে 50তম দিন মানে 50 থেকে 16 ভাগ করলে প্রায় 35 দিন, 1 মাসের উপর এই পিরিয়ডটা থাকছে। এই সময় আমরা প্রথমে কি দেব, এনপিকে 13-40-13, এনপিকে 13-40-13 একটা খাবার পাওয়া যায়। এটা 5 থেকে 10 গ্রাম প্রতি লিটার হিসাবে গুলে আমরা স্প্রে করব। এখানে যেহেতু ফসফেট অনেকটা বেশি আছে, যেটা শিকড়ের এবং ফুল ফোটাতে এবং শিকড়ের কার্যকারিতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে। তারপরের কেমিক্যাল যেটা আমরা স্প্রে করব এনপিকে 19-19-19, এটা আপনারা অনেকেই প্রত্যেকেই জানেন। এটা 5 থেকে 10 গ্রাম প্রতি লিটার হিসাবে গুলে প্রয়োগ করা হয়। এটা একটা সুষম সার এবং জলে দ্রবণীয়। নাইট্রোজেন, ফসফেট, পটাশ তিনটি এখানে সমান পরিমাণ পাওয়া যায়, যার ফলে গাছের দৈহিক বৃদ্ধি, শিকড়ের বৃদ্ধি এবং ফুল ফল ফোটানোতে এটা ভালো কাজ করে। নেক্সট যে কেমিক্যালটা আছে সেটা হচ্ছে মনো অ্যামোনিয়াম ফসফেট। এখানে আছে এনপিকে রেটিং 12-61-0, এটাও 5 থেকে 10 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে হবে। এখানে যেহেতু
নাইট্রোজেন এবং ফসফেটটা আছে, ফসফেটটা অনেক বেশি পরিমাণে আছে 61%। তো এটা প্রাথমিকভাবে উদ্ভিদের বৃদ্ধিকে একটু ত্বরান্বিত করে এবং শিকড় এবং ফুলের বাড় বৃদ্ধিতে সাহায্য করে। আর লাস্ট যেটা আছে জিঙ্ক ইডিটিএ, এটা আছে জিঙ্কের একটা খাদ্য উপাদান, 1/2 গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে করা হয়। এখানে 12% চিলেটেড জিঙ্ক থাকে এই কম্পাউন্ডটাতে। তো এই জিঙ্কের কাজ কি, জিঙ্ক যেমন বিভিন্ন এনজাইমের সক্রিয়করণ, ক্লোরোফিল গঠন এবং প্রোটিন সংশ্লেষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে এই 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু আমাকে এই 4টে কেমিক্যাল এনপিকে 13-0-13, এনপিকে 19-19-19, মনো অ্যামোনিয়াম ফসফেট এনপিকে 12-61-0 এবং জিঙ্ক ইডিটিএ এটা আমাকে স্প্রে করে দিতে হবে এই 1 মাসের মধ্যে। প্রতি সপ্তাহে একটা করে দেওয়া যেতে পারে, একসঙ্গে দুটো মিশিয়ে দেওয়া যেতে পারে। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্স ডেভেলপমেন্ট স্টেজ বা পুষ্পদণ্ড বৃদ্ধির দশা। এটা সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ঘটে থাকে 51 থেকে 80তম দিনে। এর রেঞ্জও 1 মাস। শুরুতেই কি দেবো, পটাশিয়াম নাইট্রেট এনপিকে 13-0-45 10 গ্রাম প্রতি লিটার জলে গুলে। এটা মূলত উদ্ভিদের বৃদ্ধি, ফুল ফল ফোটানো এতে সাহায্য করে। সবচেয়ে যেটা বড় ব্যাপার যে গাছের স্ট্রেস প্রতিরোধ করতে সাহায্য করে। আর কোনো প্রতিকূল পরিবেশে গাছ স্ট্রেসটা সহ্য করতে পারবে যদি এটা দেওয়া থাকে। নেক্সট যেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট এখানে নাইট্রোজেন 15.5% থাকে আর ক্যালসিয়াম 18.5% থাকে। এটা 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তো ক্যালসিয়াম নাইট্রেটে এখানে ক্যালসিয়াম এবং নাইট্রোজেন, ক্যালসিয়াম গাছের কোষ প্রাচীর এবং সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে। নেক্সট মনো পটাশিয়াম ফসফেট এনপিকে 0-52-34, মানে এখানে ফসফেট এবং পটাশটা থাকে। 10 গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তো এখানে ফসফরাস এবং পটাশটা বেশি থাকে, তার ফলে কি হবে, শিকড়ের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফুল ফল ফোটার ক্ষেত্রে খুব কার্যকরী এটা। আর একটা কেমিক্যাল অক্টাবোরেট বা সলুবর, এটা আগেও বলেছি 20% বোরন, এটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা হয়। বোরনের যা কাজ, মানে ফুল ফলের বিকাশ এবং পরাগায়নে উন্নত করে। তাছাড়া আমের ক্ষেত্রে ব্ল্যাক টিপ রোগের প্রতিরোধ করতে সাহায্য করে বা মুকুলে আমের সংখ্যা বাড়াতে সাহায্য করে। তাহলে এই 4টে কেমিক্যাল আমরা কিন্তু ইনফ্লোরেসেন্স ডেভেলপমেন্ট স্টেজে আমরা কিন্তু প্রয়োগ করে থাকি। নেক্সট যে পর্বে আসবো সেটা হচ্ছে ফ্রুট সেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজ, মানে ফল ধরা এবং বড় হওয়া। এটা মূলত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসে ফল ধরতে শুরু করে, মার্চ মাসে বড় হয়। 81 থেকে 120 দিন পর্যন্ত চলবে, প্রায় 40 দিন। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে মনো পটাশিয়াম ফসফেট। এটা নিয়ে আগে আলোচনা করেছি, এনপিকে 0-52-34। হ্যাঁ, এখানে ফসফেট এবং পটাশটা আছে, নাইট্রোজেন নেই। 10 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা একটা কেমিক্যাল নয়, 3টে কেমিক্যালের মিশ্রণ, এটাকে আমরা বুস্টার ডোজ বলবো। এখানে আছে ক্যালসিয়াম নাইট্রেট 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে, পটাশিয়াম সালফেট 0.050 5 থেকে 7 গ্রাম প্রতি লিটার জলে, আর অক্টাবোরেট বা সলিবর 20%, সেটা হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে। এই 3টে কেমিক্যাল কিন্তু আলাদা আলাদা করে আগে দেওয়া হয়েছে, আলোচনাও হয়েছে। এই 3টে একসঙ্গে মিশিয়ে দিলে যেটা হবে যে ফল সাইজে বড় হবে এবং ফল সহজে ঝরে পড়বে না। ইভেন ওই সময় কালবৈশাখী ঝড়ঝাপটা হলেও কিন্তু ফল সহজে ঝরবে না। এখানে একটা সাবধানতা নিতে হবে যে এই ক্যালসিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেটের মধ্যে একসঙ্গে জলে মেশালে একটা বিক্রিয়া হয়, তাতে ক্যালসিয়াম সালফেট হওয়ার চান্স থাকে এবং পটাশিয়াম নাইট্রেট হয়। এই ক্যালসিয়াম সালফেটটা কিন্তু অধক্ষেপ পড়ে। তো সেটা আমরা একটা গ্লাসে মিশিয়ে একটু দেখে নিতে পারি। আমার যেটা নিজের অবজারভেশন যে এখানে যে পরিমাণ এই 5 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট 5-7 গ্রাম 1 গ্রাম এরকম করে যেটা দেওয়া হচ্ছে, এই এত অল্প পরিমাণ মিশ্রণে কিন্তু অধক্ষেপ আসে না। সেটা আমি আপনাকে আপনি নিজেও একটা দেখে নিতে পারেন। তো এখানে এই লেখাটা একটু পড়ে নিলে আপনি ভালো বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয় না, আপনি নির্দ্বিধায় মিশিয়ে দিতে পারেন। এবার আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, যেটা হচ্ছে ম্যাচুরিটি বা পরিপক্কতা দশা। আগে আমরা মার্চ মাস পর্যন্ত স্প্রে করে এসেছি। এবার এপ্রিল এবং মে, এই পুরো 2 মাস, এখানে দেখুন 121 থেকে 180 দিন, তার মানে প্রায় 60 দিন, 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা কি স্প্রে করব, মনো পটাশিয়াম ফসফেট এনপিকে 0-52-34 10 গ্রাম পার লিটার। এটার ব্যবহার আগে বলেছি। এখানেও সেই ঠিক আগের মতো বুস্টার ডোজ কি আছে, ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট
এবং অক্টাবোরেট বা বোরন সলিবর। এটাও আমরা এখানে 15 দিন অন্তর 2বার স্প্রে করব। আগে 15 দিন অন্তর 2বার করেছি, এখানেও 2বার করব। এবং সর্বশেষ যেটা সংযোজন সেটা হচ্ছে মিশ্র অনুখাদ্য। এটা আগে একবার দিয়েছিলাম। এই ফল পাড়ার আগে যদি আমরা এটা দিই তাহলে ফলের কিপিং কোয়ালিটি থেকে শুরু করে এবং গুণমান অনেক ভালো হয়। যেখানে ধরুন বোরন আছে, আয়রন আছে, কপার, জিঙ্ক আছে, এমন একটা মিশ্র অনুখাদ্য। এটা 2 মিলি প্রতি লিটার জলে হিসাবে গুলে আমরা কিন্তু স্প্রে করলে অনেক ভালো কাজ পাবো। এই হচ্ছে টোটাল আমাদের স্প্রে শিডিউল। এটা ফলো করেই কিন্তু আপনারা যদি করেন তাহলে মাটিতে সময় মতো সার প্রয়োগ করা না থাকলেও কিন্তু আশানুরূপ এবং ভালো উন্নত মানের ফলন আপনি কিন্তু পেতে পারেন। বন্ধুরা, এবছর যারা আম গাছে সময় মতো সার প্রয়োগ এবং পরিচর্যা করতে পারেননি তারা গাছ ভর্তি আম চাইলে এখনই এই পরিচর্যাগুলো শুরু করুন। এই সময় পাতায় খাবার দিলে গাছ দ্রুত কাজে লাগাতে পারবে। তাছাড়া যারা শহরে বাড়ির উঠোনে বা পাঁচিলের ধারে গাছ লাগিয়েছেন তারা কি করবেন? পাতায় স্প্রে করে খাবার দিন, আশানুরূপ ফলন পাবেন। তবে এই ম্যাঙ্গো ফোলিয়ার ফিডিং বা ফোলিয়ার স্প্রে নিয়ে কয়েকটা সাবধানতা আছে, সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। যেমন প্রতিটি উপদশায় 3-4টে করে রাসায়নিক দেওয়া আছে, তো সেটা প্রতি সপ্তাহে একটা করে স্প্রে করতে পারেন। দ্বিতীয় হচ্ছে একাধিক রাসায়নিক একসঙ্গে মিশিয়ে স্প্রে করার আগে একটা কাঁচের গ্লাসে আনুপাতিক হারে গুলে দেখে নিন যে সেটা ঘোলাটে হচ্ছে কিনা। যদি ঘোলাটে হয় তাহলে কিন্তু আলাদা আলাদা স্প্রে করুন। আর স্প্রে সকালে বা দুপুরে না করে বিকেলের দিকে করাটাই ভালো, কার্যকারিতা ভালো পাবেন। স্প্রে দ্রবণের সঙ্গে অবশ্যই স্টিকার হিসাবে শ্যাম্পু গুলে মেশান। একেবারে কম দামের শ্যাম্পু যেটা ক্লিনিক প্লাস গোত্রের 1 টাকার পাতা, ছোট ছোট পাতা পাওয়া যায় দেখবেন, 10 লিটার জলে 1 পাতা শ্যাম্পু গুলে দেন। ওটাই হচ্ছে কম পয়সার সবচেয়ে ভালো স্টিকার কাজ করবে। আর পাওয়ার স্প্রেয়ার ব্যবহার করলে সবচেয়ে ভালো, কারণ যাতে পাতার উপর নিচ ভালোভাবে ভিজিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কার্যকারিতা ভালো পাওয়া যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দয়া করে আমার চ্যানেলে ঢুকে আমের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষি সহ কৃষকের পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।